নমস্কার, হাই কনস্ট্রাকশনে আপনাদের সকলকে স্বাগত। আর আপনাদের সঙ্গে আমি পিউ। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি সেতু বন্ধনের কাজটা করব। আর আমার সঙ্গে রয়েছেন নির্মাণ বিশেষজ্ঞ, বিশিষ্ট নির্মাণ বিশেষজ্ঞ চন্দ্রচূড় ভট্টাচার্য এবং আরও একজন বিশিষ্ট মানুষকে আমরা আজকে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি। উনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অমিতাভ দাস মহাশয়। আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। প্রত্যেকটা দিন অর্থাৎ আমরা প্রত্যেক সপ্তাহে যেভাবে অনুষ্ঠানটা করি সেইভাবেই আমরা এগোবো। বুঝতেই পারছেন বিষয়টা কিন্তু সেই একই। আরও একটু সহজ করে বলি, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। বুঝতেই পাচ্ছেন সেই রবীন্দ্রিক যুগ থেকে আজ পর্যন্ত ঘটনা কিন্তু সেই একটাই, কি না জমি কি না বাড়ি। তখন ছিল এক টুকরো জমি, কিন্তু এখন তো জমি আমাদের সকলের নাগালের বাইরে। তো আমাদের সাধ্যের মধ্যে স্বাদ পূরণ আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ, ঠিক ধরেছেন, একটা সুন্দর ফ্ল্যাট। আমরা সারাটা জীবন 2 পয়সা রোজগার করি, কি করব না, আমরা মাথা গোজার একটা সুন্দর জায়গা করব। আর সেই জায়গাটায় যদি কিছু গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু এর থেকে দুঃখের বিষয় আর থাকে না। আমাদের আজকের বিষয়টা ঠিক এই রকমই, এফ্লোরেসেন্স অ্যান্ড ড্যাম্পনেস, অর্থাৎ নোনা ধরা এবং স্যাঁতস্যাঁতে ভাব। এবার আমি চলে যাব আমাদের প্রথম প্রশ্নের দিকে। তার আগে আপনাদেরকে বলে রাখি, আমাদের স্ক্রিনে আমাদের ফোন নাম্বার যাবে, আপনারা সেই ফোন নাম্বারে কল করতে পারেন, আমরা সোজাসুজি আপনাদের উত্তর দেব। এবং এই অনুষ্ঠানটা রিপিট টেলিকাস্ট হয় রাত 10টা থেকে 11টা। এবার আমি চলে যাব সরাসরি আমার প্রশ্নে। প্রথম প্রশ্ন চন্দ্রচূড় ভট্টাচার্য মহাশয়কে করব। আপনি বলুন যে নোনা ধরা ব্যাপারটা ঠিক কি, নোনা ধরার কারণটা কি অ্যাকচুয়ালি? নোনা ব্যাপারটা একটা এমনই ব্যাপার যে ব্যাপারটার জন্য কিন্তু আমাদেরকে অনেক সময় খুব এম্বারাসিং পজিশনে আর কি পড়তে হয়। কারণ নতুন রং করা হয়েছে বা একটা বাড়ি খুব সুন্দর, পার্টিকুলারলি কোনো একটা জায়গায় দেখা গেল একটা স্পট হয়েছে, যেটাকে আমরা নোনার কথা বলছি। এবার এই যে স্পটটা হয়েছে, এর ফলে কি হচ্ছে, আমাদের কিন্তু এন্টায়ার পুরো ঘরের হয়তো 5% কি 10% জায়গায় নোনাটা ধরেছে, কিন্তু এন্টায়ার ঘরটাই কিন্তু আমাদের শোটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। কাজেই নোনার ব্যাপারটা আমাদেরকে সবসময় খুব সঠিক পদ্ধতিতে যাতে এটাকে ট্রিট করা হয় সেদিকটা মাথায় রাখতে হবে। এখন এটা হচ্ছে একটা ক্রিস্টালাইন ডিপোজিট বেসিক্যালি, যেটা আমাদের সাধারণত গ্রেইশ বা হোয়াইট এই কালারের হয়, এবং এটা সল্টের আর কি ডিপোজিটটা। এটা সাধারণত যদি দেখা যায় যে বিল্ডিং মেটেরিয়ালসের মধ্যে ব্রিক ফ্রিক যা আছে তার মধ্যে যদি ওয়াটার থাকে তাহলে অনেক সময় এই সল্টটা বেরিয়ে আসে। কংক্রিট থেকে হতে পারে, ব্রিক থেকে হতে পারে, স্টোন থেকে হতে পারে, প্লাস্টার থেকে হতে পারে, বা যে কোনো রকম বিল্ডিং সারফেসের উপরেই এটা দেখা যেতে পারে। এখন এটা যেটা বলছিলাম যে সাধারণত এটা সাদা বা গ্রেইশ এই কালারের এটা হয় টিন্টটা, এবং এই যে যখন এটা ইভাপোরেট করে যায় জলটা, তখন এই নুন ভাবটা পড়ে থাকে, যে কারণে এটাকে নোনা ধরা ব্যাপারটা বলা হয়। এবং হাত দিলে আমরা দেখতে পাবো যে একটুখানি পাউডারের একটা নুনের যেরকম একটা পাউডার ভাব থাকে, ঠিক ওই টাইপেরই একটা জিনিস দেখা যায়। এখন এটা আবার অনেক সময় দেখা যায় ফ্লোরেও হয়েছে, যেমন দেয়ালেও হয়, আবার অনেক সময় মেঝেতেও আমাদের হয়ে থাকে। যেসব ঘরে একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে, অনেক সময় দেখা যায় যে তার ফ্লোরে এরকম একটা সাদা সাদা ভাব হয়ে রয়েছে। কাজেই আমাদের এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ারই প্রবলেম, আমাদের পশ্চিমবাংলাতে তো প্রচুর ঘটেই। এবং এটা সাধারণত ময়েশ্চার এবং টেম্পারেচার এর একটা ভেরিয়েশন বা এর একটা ইন্টেন্সিটির ওপরে কিন্তু অনেক সময় নির্ভর করে। এটা সারা বছরই থাকবে এরকম কোনো ব্যাপার নেই। এটা শুধু পশ্চিমবাংলাতেই দেখা যায় বিশেষত? না, সারা ভারতেই দেখা যায়। সারা ভারতেই হয়, সারা পৃথিবীতেও হয়। এটা কমন প্রবলেম, স্ট্রাকচারের উপরে এটা একটা কমন প্রবলেম। যেখানেই ময়েশ্চার এবং টেম্পারেচারের একটা হেরফের আছে এবং যেখানেই জলের একটা ভাব আছে, সেখানেই এটা হতে পারে। খুব ড্রাই কন্ডিশনে হয়তো হবে না, কিন্তু যেখানে একটা ওয়েট কন্ডিশন আছে সেখানে এই প্রবলেমটা হতে পারে। এখন আমরা যদি বলি যে বেসিক্যালি কারণগুলো কি, কেন ধরে, সেটা হচ্ছে যদি আমাদের বিল্ডিং মেটেরিয়ালসের মধ্যে সলিউবল সল্ট থেকে যায়। যেমন একটা ব্রিক তৈরি হচ্ছে, এটা মাঠের লাল ব্রিক যেটাকে আমরা বলি, পোড়ামাটির ব্রিক,
সেটা তৈরি হওয়ার সময় দেখা যাচ্ছে তার মাটির মধ্যেই হয়তো কিছু সল্ট থেকে গেছে, ওটা ব্রিকের ভেতরে চলে গেছে। এখন জল আসলো, জল কি করলো, সেই সল্টটাকে ওর মধ্যে দ্রবীভূত করে দিল। এবার যখন জলটা বেরিয়ে আসছে তখন সঙ্গে সল্টটাকে নিয়ে বেরিয়ে আসছে। এবার জলটা যখন ইভাপোরেট করে গেল তখন ওই সল্টটা বাইরে দেখা গেল। এটা একটা মেন কারণ। কাজে এই জিনিসটা কিন্তু মর্টারে হতে পারে, আমাদের যে ব্যাকিং মেটেরিয়ালগুলো তাতে হতে পারে, অ্যাডজেসেন্ট সয়েলে হতে পারে, কোনো একটা কনস্ট্রাকশন হচ্ছে তার সয়েলে হতে পারে, এবং কংক্রিটে হতে পারে, ব্রিকে হতে পারে, সব জিনিসের ওপরেই হতে পারে। এখানে নোনা ধরতে কিন্তু একটা বড় ব্যাপার হচ্ছে জলের একটা কিন্তু উপস্থিতি লাগবে। যদি সল্টটা থেকেও যায়, এর নিজে নিজে নোনা হবে না যতক্ষণ না জলটা ওকে বার করে আনতে পারছে। কাজে যদি ড্রাই কন্ডিশনে সারা জীবন কাটিয়ে দিল একটা বাড়ি, নোনা হয়তো দেখা গেল না, কিন্তু ওই ব্রিকটাই আবার যেই জলে ভিজলো তখন দেখা গেল নোনা দেখা যাচ্ছে। কাজে জল এখানে একটা সোর্স অফ ওয়াটার খুব প্রয়োজনীয় জিনিস, এবং সেই জলটা এতটাই পরিমাণে হতে হবে যাতে ওটা দ্রবীভূত হতে পারে এবং বেরিয়ে আসতে পারে। না হয়তো 2 ফোঁটা জল দিলাম আর সঙ্গে সঙ্গে নোনা ধরে গেল, ব্যাপারটা সেরকম না। তাছাড়া আমাদের এই যে স্ট্রাকচার যেটা করেছি সেটা মানে জলটা তো বেরোতে গেলে স্বাভাবিকভাবেই ফুটো লাগবে, ছিদ্র লাগবে, তাহলে তো জলটা বেরোতে পারবে না। কাজেই যে মেটেরিয়ালসগুলো দিয়ে আমরা তৈরি করেছি সেখানে হয়তো চোখে দেখা যায় না, কিন্তু খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে। আচ্ছা, সেই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে কিন্তু এইটা বেরিয়ে আসতে পারবে। কাজেই যদি দেখা যায় যে খুব ভালোভাবে ছিদ্রগুলোকে আমরা আটকে দিতে পেরেছি বা ওয়াটারপ্রুফ করতে পেরেছি, তখন কিন্তু নোনাটা দেখা যাবে না। আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে মানে কোন সময় এটা হয়, এটা কিন্তু দেখা যায় বর্ষার সময় বা যখন বেশি ময়েশ্চার থাকে তখন এটা বেশি দেখা যায়। আচ্ছা, তাছাড়া অনেক সময় দেখা যায় যখন কনডেনসেশন ঘটে, যেমন এসি চলছে একটা ঘরে, ঠান্ডা গরমের একটা ব্যাপার হচ্ছে, বাইরে একরকম টেম্পারেচার, ভেতরের একরকম টেম্পারেচার, কনডেনসেশন যখন হয় তখন কিন্তু এটা হতে পারে। আমাদের আপলিফটমেন্ট অফ গ্রাউন্ড ওয়াটার মানে ক্যাপিলারি অ্যাকশনে মাটির থেকে যখন জলটা উপরে উঠে আসে সেই সময় অনেক সময় আমরা দেখেছি গ্রাউন্ড ফ্লোরে বিশেষ করে ওই মেঝের থেকে 1 ফুট 1.5 ফুট 2 ফুট অবধি আগেকার দিনের বাড়িগুলোতেও দেখা যায়, মানে একদম গ্রাউন্ড ফ্লোর গুলোতে এই ব্যাপারটা ভীষণভাবে দেখা যায়। হ্যাঁ, কাজে এটা আমাদেরকে মানে মাথায় রাখতে হবে। যদি ভালো রকমভাবে ডিপিসি বা ড্যাম প্রুফ কোর্সটা অ্যাক্টিভলি কাজ না করে তখন ওই ক্যাপিলারি অ্যাকশনে অনেক সময় মাটির থেকে জলটা উঠে আসে আর কি। আচ্ছা, যার জন্য এই বিষয়গুলো দেখা যায়। মানে অনেক আগের বাড়িগুলোতে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে নিচের ফ্লোরগুলো, একতলা যেটা একদম গ্রাউন্ড ফ্লোরগুলো, বেশ ড্যাম্পনেস একটা থাকে, স্যাঁতস্যাঁতে একটা ভাব থাকে। তার মানে এটাও সেই একই কারণ। হ্যাঁ, আর তখন তো এতটাও উন্নত ছিল না। না, আগেকার দিনের বাড়ির অনেক সময় ডিপিসিটা প্রপারলি কাজ করতো না বা দেওয়া হতোও না, সেই কারণে এই প্রবলেমগুলো থাকতো। তাছাড়া আমাদের এই টেম্পারেচার এবং হিউমিডিটি যে গ্রেডিয়েন্টটা আসছে সেই জিনিসটা এটার একটা কাজ করে। এবার যে আমাদের যদি দেখা যায় যে গুড কোয়ালিটির মেটেরিয়ালস আমরা ইউজ করছি, তাহলে কিন্তু এফ্লোরেসেন্স কমতে পারে। মানে ব্রিকটা খুব ভালো কোয়ালিটি, যেখানে মাটিটা খুব ভালো, এরকম যদি ভাবা যায় তাহলে হবে না। কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে যে আমরা এফ্লোরেসেন্সকে এলিমিনেট করতে যাওয়ার যে ব্যাপারটা, সেটা মূলত আমাদেরকে ওই ফুটোগুলোকে বন্ধ করা বা ছিদ্রগুলোকে বন্ধ করা বা ওয়াটারপ্রুফিং করা বা প্লাস্টারটা ভালো কোয়ালিটির করা। মানে ব্রিকটা তো চলে এসছে, সেইটাকে তো আর চেঞ্জ করা যাচ্ছে না। বা অন্যান্য যে মেটেরিয়ালসগুলোর মধ্যে এটা দেখা যাচ্ছে, কংক্রিটটাকে আমরা চেঞ্জ করতে পারছি না, কিন্তু তাতে যাতে গিয়ে জলটা না ঢুকতে পারে বা ওখান থেকে যাতে জলটা না বেরোতে পারে, সেই জায়গাটাকে যদি আটকাতে পারি তাহলে নোনা ধরার থেকে আমাদের কিছুটা রক্ষা পাওয়ার চান্স আছে। আচ্ছা আচ্ছা, আমি চলে যাব আপনার কাছে। আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হলো ইট, সিমেন্ট এবং বালি হতে নোনা ধরা ব্যাপারটা কিভাবে বোঝা যায়? এটা বুঝতে গেলে যেটা আগে চন্দ্রচূড় বাবু একটু বললেন, যে অ্যাপিয়ারেন্স একটা ওই জাস্ট একটা দেয়ালের গায়েতে এটা সাদা রঙের একটা ছোপ, বা অনেক সময় ওটা সাদাও হয় না, ফার্স্টে হয় এটা একটা ক্রিস্টালাইন একটা কিছু ম্যাটার দেয়ালের গায়েতে থাকে, বা একটা ঠিক পাউডার ফর্মে থাকে, অথবা এটা খুব সাদা অথবা গ্রে
টু সাম এক্সটেন্ট এটা সবুজ বা একটা ডিপ খয়েরি রঙের একটা প্যাচ অনেক সময় আমরা আচ্ছা, দেখতে পাই। মানে একটা প্যাচেস মতো একটা আসে patch দেয়ালে। আসছে। ওকে, এই কি রং হবে এটা ডিপেন্ড করছে মেনলি যে টাইপের সল্টটা ওই ইটের মধ্যে ঢুকে আছে। আচ্ছা, এবারে আমরা যে ইটটা ইউজ করলাম বা যে বালিটা নিয়ে এলাম সেটা দিয়ে আমরা কংক্রিট করলাম, এবার ইটটা আমরা গাঁথছি কি দিয়ে না সিমেন্ট মর্টার দিয়ে। সেই সিমেন্ট মর্টারটায় সিমেন্ট ছাড়াও বালি থাকছে এবং সেই বালির মধ্যে সল্টটা আছে। তাহলে একটা হলো যে একটা সোর্স হচ্ছে ইটের ভেতরের সল্ট, 2 নম্বর হচ্ছে সিমেন্ট মর্টারের মধ্যে যে সল্টটা ঢুকে গেছে। এবারে জল ছাড়া এটা কোনো রকম কোনো প্রবলেম করবে না, জল ঢোকেনি। কিন্তু আমাদের এই আবহাওয়ায়, এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ আবহাওয়ায় বা সারা ভারতবর্ষেই যেটা, যেখানে একটু ভিজে ভাবটা থাকেই, একটা স্যাঁতস্যাঁতে একটা স্যাঁতস্যাঁতে ভাব বছরের কোনো একটা সময় অথবা সারা বছর ধরে থাকে। এই সময় যে ময়েশ্চারটা অনেক রকমভাবে যেতে পারে। একটা হচ্ছে যে আমাদের এয়ারে যে ময়েশ্চার কন্টেন্ট আছে সেটা ঢুকলো, অথবা রেন ওয়াটার কোনোভাবে সেই ব্রিকের ওয়ালটায় ঢুকলো, অথবা গ্রাউন্ড ফ্লোরেতে মাটি থেকে জলটা উঠছে। আচ্ছা, এবারে সেই যে ময়েশ্চারটা বা ড্যাম্পনেসটা দেয়ালের মধ্যে বা যে কোনো বিল্ডিংয়ের কোনো কম্পোনেন্টের মধ্যে যেটা ঢুকলো, এবারে সেই জলটা কিন্তু এবারে ইভ্যাপোরেট করতে চাইবে, বাষ্প হয়ে উবে যেতে চাইবে। এবারে যদি ওটা বাষ্প হয়ে উবে যাওয়ার আগে ওই যে জলটা ভেতরে ঢুকলো, ও কিন্তু ওই সলিবল যে সল্টগুলো ছিল তার সঙ্গে একটা রিয়াকশন করলো, মানে ওই সল্টগুলো ওই জলের মধ্যে গুলে গেল, মিশে গেল। এইবারে জলটা যেভাবে মুভ করছে সল্টটাও সেভাবে মুভ করবে। আচ্ছা, এবারে জলটা ইভাপোরেট করবে, জলটা সবসময় লিস্ট পাথে গিয়ে কোনো একটা দেয়ালের মধ্যে দিয়ে হোক বা কোনো একটা কিছু জায়গা দিয়ে হোক, সেটা বাইরের দিকে হোক বা ভেতরের দিকে হোক, সেটা ইভ্যাপোরেট যখন করছে, যে জায়গাটা দিয়ে ইভ্যাপোরেট করছে ও সল্টটাকে সেখানে ডিপোজিট করে রেখে চলে যাচ্ছে। আচ্ছা, এবারে যখন শুকিয়ে যাচ্ছে তখন ড্যাম্পনেসটা চলে গেল, যখন শুকনো ওয়েদার চলে এলো তখন আমরা ওখানে একটা সাদা প্যাচ বা একটা গ্রেইশ প্যাচ হ্যাঁ, বা অনেকের বাড়িতেই এরকম দেখা এরকম যায়। একটা দেখতে পাচ্ছি। সুতরাং এই প্যাচটা থেকে যাচ্ছে। আচ্ছা, এবারে নোনা কিন্তু নিজে থেকে খুব একটা হার্মফুল নয়, খুব একটা হার্মফুল নয়, হার্মফুল কিন্তু খুব একটা হার্মফুল নয়। কিন্তু যে নোনা ধরা এটা একটা ইন্ডিকেশন যে জলটা কিন্তু ভেতরে ঢুকেছিল, সে বেরিয়ে গেছে অথবা আবার ঢুকবে, মানে জলটা একটা পাথ তৈরি করে নিয়েছে, সে সিজনালি আবার ঢুকবে, আবার ওই পাথ দিয়েই সে বেরিয়ে যাবে। সুতরাং ওই নুন যেখানে ভেতরে যা আছে সব ওই পাথ দিয়েই বাইরে আসবে। এবারে নোনা ধরাটা এইভাবেই আমরা বুঝতে পারছি। আমাদের বেসমেন্টে, যেমন বেসমেন্টে আপনি যেটা একটু আগে বললেন, বা গ্রাউন্ড ফ্লোরেতে আগেকার দিনের বাড়িতে হ্যাঁ, জল নিচ থেকে উঠছে, জল প্রচণ্ড ইভাপোরেট দেখা যায় করে এই বেরিয়ে বিষয়টা। যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওই সাদা প্যাচটা রেখে দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা। এটা কি আমরা নোনা বলছি? এটা ভিজুয়াল একটা ইম্প্যাক্ট তৈরি করছে, এটা খুব বিচ্ছিরি দেখতে লাগছে, কিন্তু অলরেডি জল একটা ক্ষতি যা করার করে দিয়ে চলে গেছে, এটা একটা ইন্ডিকেশন। আচ্ছা, হ্যাঁ, এবার আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আমাদের একটা ফোন কলস এসছে, এটা নিতে হচ্ছে, তারপরে আমি আবার আসবো আপনার কাছে। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আর আপনার নমস্কার, প্রশ্নটা? আমি নিউ টাউন থেকে রোহিত বলছিলাম। হ্যাঁ, বলুন বলছি আপনার। এই নোনা অপসারণের কার্যকারী উপায়গুলো যদি একটু আলোচনা করেন। হ্যাঁ, বলুন কি। নোনা আচ্ছা, অপসারণের কার্যকরী উপায়। আচ্ছা, একদম ঠিক আছে, বলছি। আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ, তো এই যে নোনার যে সোর্স যেটা, সেটাকে নোনা আমরা যখন মানে প্রতিহত করা, একটু আগেই যিনি প্রশ্নটা করলেন যে নোনা কি করে আমরা অপসারণ করব, তো অবভিয়াসলি আমরা সেই প্রশ্নে আসব। কিন্তু নোনা জিনিসটা কি, এই জিনিসটা হ্যাঁ, একটা সেই বিষয়টা একটু ভালো আমরা মতো জেনে ধারণা নেওয়া দরকার। দিতে চেষ্টা হ্যাঁ। করলাম। আশা করি দর্শক বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবভিয়াসলি আপনারা করতে পারেন চ্যানেলে। আমরা এবার নেক্সট প্রশ্নে যেতে পারি। আচ্ছা, ঠিক আছে। এবার আমি চন্দ্রচূড় ভট্টাচার্য মহাশয়ের কাছে যাব, যে নোনা ধরা ব্যাপারটা প্রতিহত করার উপায় কি? যেটা অমিতাভ বললো যে নোনা ইটসেলফ অতটা ডেঞ্জারাস ব্যাপার নয়,
আচ্ছা। কিন্তু নোনা ধরছে মানেই কিছু জিনিসকে ইন্ডিকেট করছে যে ওখানটা একটা জল ঢোকার সুযোগ হয়েছে, এবং জল ঢুকছে মানেই কিন্তু আমাদের স্ট্রাকচারের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, বিভিন্ন রকম রেনফোর্সমেন্টকে ও জংয়ের দিকে ক্ষতিটা কি নিয়ে যেতে ধরনের পারে। হয় ঠিক? রেনফোর্সমেন্ট থাকলে সেই জায়গাটায় যদি দেখা যায় যে করোশন হয়ে গেল, তাহলে আচ্ছা। স্ট্রাকচারটা উইক হয়ে গেল। আচ্ছা, তারপরে ভিতটা, মানে যে ভেতর কোনো থেকে স্ট্রাকচার, হ্যাঁ, আচ্ছা। ভিত বলে না, স্ট্রাকচার যে কোনো পয়েন্টই উইক আচ্ছা, হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই যে যেখানটায় আমার জলটা ঢুকছে, আমাদের ওখানটা একটা উইক জায়গা তৈরি হয়ে গেছে। এবার এটা দিয়ে যদি ক্রমশ জল ঢোকা এবং বেরোনো চলতেই থাকে, তাহলে ওটা একটা পাথওয়ে হয়ে যাবে। স্বাভাবিকভাবেই সেটা আমাদের পক্ষে কাম্য নয়। স্ট্রাকচারটা ওখানটায় উইক হতেই থাকবে, কারণ বেরোনোর সময় তো সবসময় কিছু নিয়ে বেরোচ্ছে। হুম হুম। আচ্ছা, আমাদের আরেকটা ফোন কলস এসছে, সেটাও নিতে হবে। হ্যাঁ, বলুন, কে বলছেন? হ্যালো। আচ্ছা, কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটাও বলবেন। সামনে ভবানীপুর। আপনার প্রশ্নটা বলুন। আপনি আপনার টিভির সাউন্ডটা একটু কম করুন। বলছি, মমতা তো অনেক রকমের সুবিধা দিচ্ছে, তো আপনার প্রশ্নটা কিন্তু ঠিকমতো শোনা যাচ্ছে না, আরেকবার আপনি বলুন এবং আপনার সাউন্ডটা কম করুন। ভবানীপুর বলে একটা গ্রাম আছে, তো ওখানে মানে অনেক ছেলে বেকার আছে, তো আমরা কি অনেক জায়গায় তো জঙ্গল মতন তৈরি দিয়েছে, তো আমাদের এখানে কি দেবে না? আপনার প্রশ্নটা ক্লিয়ার আসছে না, আপনি কাইন্ডলি আপনার সাউন্ডটাকে একটুখানি কম করুন। কিছু একটা স্থান পরিবর্তনের বিষয় নিয়ে বলছেন? বলছি, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন, আরেকবার বলুন। বলছিলাম, মমতা জঙ্গলমহলে অনেককেই চাকরি দিচ্ছে, অনেক আগে দিয়েছে, মানে অন্য জিনিস রিলেটেড না। না না না, ঠিক আছে ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমাদের অনুষ্ঠানটা ফলো করুন, আমাদের আলোচনার গুলো শুনুন আপনি। হ্যাঁ, আচ্ছা। এবার এফ্লোরেসেন্সটা আমরা কিভাবে রিমুভ করব, এটা অনেকগুলো আমাদের পথ আছে। ঠিকভাবে যদি রিমুভ করা যায়, তাহলে দেখা যাবে যে আমাদের কার্যকরী হতে পারে। যেমন আমরা যদি একটু স্টিফ ব্রাশ দিয়ে যদি আমরা এটা ঘষি, এবং বেশিরভাগ সময় এটা ঝরে পড়ে যাবে, তারপর জল দিতে হবে। এই জলের মধ্যে যদি আমরা অল্প একটু ভিনিগার বা মিউরেটিক অ্যাসিড দিই, আচ্ছা, যে সলিউশনটা তৈরি হবে, সেই সলিউশনটা কিন্তু নোনাকে অনেকটা প্রতিহত করবে। ভিনিগার আর কি বললেন? ভিনিগার বা মিউরেটিক অ্যাসিড, ওকে, যে অ্যাসিডটা সাধারণত আমরা বাথরুমে ইউজ করি। আচ্ছা, আর ভিনিগার অনেকের বাড়িতেই থাকে। সাদা ভিনিগার যেটা, ওটা আচ্ছা, দিতে হবে। আচ্ছা, এখন আরেকটা ভালো পদ্ধতি আছে, সেটা হচ্ছে স্যান্ড ব্লাস্টিং। স্যান্ড ব্লাস্টিং করলে অনেক সময় দেখা যায় যে ব্রিকটারও একটু ক্ষতি হতে পারে। এই স্যান্ড ব্লাস্টিং করলে যাতে ব্রিকটার ক্ষতি না হয় সেটা নজরে রাখতে হবে, নাহলে ব্রিকটাকে পরে একটু ওয়াটারপ্রুফিং কম্পাউন্ড দিয়ে ওয়াটারপ্রুফিং করে দিতে হবে। তাছাড়া আমাদের দেখতে হবে যাতে কোয়ালিটি অফ ব্রিক বা কোয়ালিটি অফ মেটেরিয়ালস যেগুলো আছে, সেগুলো যাতে আমাদের একটু গুড কোয়ালিটির হয়। ওকে, তা না হলে কিন্তু আমাদেরকে সবসময় চিন্তার মধ্যে থাকতে হবে। তাছাড়া আমরা যদি দেখা যায় যে হাইড্রোফোবিক সিল্যান্ট এটা যদি অ্যাপ্লাই করি, তাহলে সাধারণত আমাদের সারফেস থেকে জল আর ঢুকতে পারবে না, কাজেই ও অনেকটা প্রতিহত করবে। ক্যাপিলারি ব্রিক যদি আমরা ইউজ করি, এটা একটা স্পেশাল টাইপ অফ ব্রিক আর কি, সেটাও কিন্তু আমাদের নোনা ধরা থেকে আটকাতে পারে। তাছাড়া আমাদের যারা হাতে করে কাজটা করেন, তাদের ওয়ার্কম্যানশিপটাও ভালো হওয়া দরকার। সেই ভালো ওয়ার্কম্যানশিপ এবং কোয়ালিটি অফ মেটেরিয়াল, এই দুটোই প্রয়োজন ভালো কাজের জন্য। সেটা যদি হয় তাহলে হবে। এছাড়া আমরা অনেক সময় গ্রাউটিং করি, গ্রাউটিং করে এটাকে আটকানোর চেষ্টা করা হয়। তাছাড়া জয়েন্ট যেটা হবে, সেটা যদি গুড কোয়ালিটির মোটার জয়েন্ট হয়, যেটা অমিতাভবাবু বলছিলেন যে ইটটা যে গাঁথনি করা হয়, সেই জয়েন্টটা যদি আমাদের প্রপারলি হয়, তাহলে হতে পারে। এখন আমরা অনেক রকম অ্যাডমিক্সচার বেরিয়েছে বাজারে, সেই অ্যাডমিক্সচারগুলো যদি প্রপারলি ইউজ করি, তাহলে আমাদেরকে নোনা ধরা থেকে আমরা বিরত থাকতে পারি। তাছাড়া আমরা অনেক সময় কোটিং দিচ্ছি, এখন বিভিন্ন রকম কোটিং বেরিয়েছে, সেই কোটিংগুলো দিলে আমাদের নোনা ধরা আটকাতে পারে।
এবং আমাদেরকে ওই বিল্ডিংয়ের যে জায়গাটা নোনাটা ধরছে সেই জায়গাটাকে যেটা বললাম আগেই যে ধুয়ে ফেলতে হবে, তারপর আমাদের বিভিন্ন রকম সলিউশন আছে সেটা দিতে হতে পারে, এবং তারপরে আবার আমাদের ওই সলিউশনটা কিন্তু ওয়াশ করে দিতে হবে। আচ্ছা, তাহলে আশা করা যায় নোনা ধরার থেকে আমরা রক্ষা পেয়ে যাব। ওকে। আচ্ছা, আমি আমাদের চতুর্থ প্রশ্নের দিকে চলে যাব। আমি যাব অমিতাভ দাস মহাশয়ের কাছে। আচ্ছা, নোনা ধরা চিকিৎসা বা ট্রিটমেন্ট কিভাবে করা হয়? দুটো জিনিস, একটা হচ্ছে যে মানে যেটা চন্দ্রচূড় বাবু এখানে আলোচনা করলেন প্রথমে, শুরুতে কনস্ট্রাকশনের সময়তে আমরা কি কি দেখে নিতে পারি, আর 2 নম্বর হচ্ছে কনস্ট্রাকশন হয়ে গেছে, এবার নোনা ধরে গেছে, সেটাকে আমরা কি করে রিমুভ করতে পারি। যেটা রিমুভাল যেটা উনি বললেন যে ফার্স্টে ব্রাশিং, মানে প্রথমেই না একদম শুরুতে অ্যাসিড বা কোনো কেমিক্যাল কম্পোজিশন ইউজ করা না করে যদি আমরা, আপনাকে আমি একটু থামাবো, আমাদের আরেকটা কল নিতে হবে। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, এবং আপনার প্রশ্নটা বলুন। তার আগে বলবো আপনার টিভির সাউন্ডটা একটু কম করুন। হ্যাঁ, আমি একটু কথা বলছি স্যারের সাথে। হ্যাঁ, আমি বলুন। প্রোগ্রামটা দেখছি এবং খুব ভালো লাগছে। ধন্যবাদ। আমি যাদবপুর থেকে অর্ক ভট্টাচার্য বলছি। বলুন। বলছি যে আমার বাড়ি হচ্ছে যাদবপুরে, আমার গ্রাউন্ড ফ্লোরে বাড়ি। তা গ্রাউন্ড ফ্লোরে আমি রং করেছি, তা রং করার পর না আমার যে বাড়ির নিচেগুলো মানে ড্যাম পড়ছে, নোনা ধরে যে আমার যে প্লাস্টার প্যারিস করা আছে সেগুলো খসে খসে পড়ছে। মানে এটা কি ড্যাম প্রুফ দিয়ে কিছু করা যাবে? বা এটা কি বাড়ির ভেতরের দিকটা না বাইরের দিকটা, না কি দুদিকেই? আমার ভিতরের দিকটা হচ্ছে, ভিতরের দিক, বাড়ির ভিতরের রুমগুলো। বাইরে কি প্লাস্টার করা বা রং করা এগুলো হয়েছে? না, বাইরে কিছু হয়নি। না, বাইরে কি প্লাস্টার করা হয়েছে? হ্যাঁ, বাইরে প্লাস্টার করা আছে। হ্যাঁ, রংও করা হয়েছে? হ্যাঁ, বাইরে রং করা আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। শুনুন আপনি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো এই যে ট্রিটমেন্টটা যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে ওই হালকা ব্রাশ দিয়ে প্রথমে যদি ব্যাপারটা আমাদের নুন ভাবটা চলে যায়, তাহলে আমরা কিছুদিন একটু অপেক্ষা করে দেখি, কেননা ভেতরের সমস্ত সল্ট যদি বেরিয়ে গিয়ে থাকে, একটা জিনিস আমরা জেনে রাখছি যে ওখান থেকে ওয়াটারের একটা প্যাসেজ তৈরি হয়ে গেছে। আচ্ছা, যদি আর ওখান থেকে নুন না বেরোয়, মানে সল্ট না বেরোয়, তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে ভেতরের সমস্ত সলিবল সল্ট যেগুলো ছিল সেগুলো বেরিয়ে গেছে, আর হয়তো নোনা ধরবে না। এরপরে আবার ধরলো নোনাটা, তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওই জল দিয়ে বা একটুখানি হালকা অ্যাসিড দিয়ে। অ্যাসিড প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, অ্যাসিডটা যেমন নোনাটাকে তাড়াবে, কিন্তু সেটা কতটা ইউজ করব সেইটা কিন্তু খুব কম ডোজে দিয়ে শুরু করতে হবে। তার কারণ অ্যাসিডটা যেমন নোনাটাকে তাড়াবে, নোনাটাকে রিমুভ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে এক্সিস্টিং যে বিল্ডিং ম্যাটেরিয়ালগুলো ওখানে আছে সেগুলোর কিন্তু সমূহ ক্ষতি করবে। আচ্ছা, সুতরাং এখানে একটা ব্যালেন্স করতে হবে। আচ্ছা, সুতরাং আমরা অ্যাসিডটা কতটা মেশাবো, কি মেশাবো, সেটা কিন্তু একটুখানি বিশেষজ্ঞকে দেখে করলে ভালো হয়। সেটাই। কেননা বাথরুমে যে অ্যাসিডটা ইউজ করা হয় সেটা বেসিক্যালি সেটাও খুব কম ডোজে দিতে হবে, তা না হলে ওখানকার বিল্ডিং মেটেরিয়াল, বিশেষ করে যে প্লাস্টারটা আছে বা ইটটা আছে বা কংক্রিটটা আছে, সেখানকার কিন্তু এটা ক্ষতি করবে। সুতরাং এই অ্যাসিড ইউজ করাটাও কিন্তু খুব রয়েসয়ে করতে হবে। আর এখন যে কেমিক্যালসগুলো বেরিয়েছে, সেই কেমিক্যালসগুলো কোনো একটা তাদের যে নির্দেশাবলী লেখা আছে প্যাকেটে, সেই নির্দেশাবলী অনুযায়ী করলেই খুব ভালো হয়। তবে সেগুলো করার আগেও যদি দেখা যায় যে আমার নোনাটা চলে গেছে ওখান থেকে, সুতরাং সেভাবে একটু প্রথমেই চেষ্টা করে দেখা উচিত। এবারে যদি তারপরেও কাজ না হয়, সেই কেমিক্যালসগুলো ইউজ করা যেতে আপনাকে পারে। আরেকবার থামতে হবে, বিকজ আমাদের আরেকটা কল আছে, সেটা নিতে হবে। কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটা বলবেন। হ্যালো, বাঁকুড়া থেকে। হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা কি বলছি, আছে? আপনাদের যে নোনা বলছেন না, হ্যাঁ, ওই নোনাটা তো আমাদের দেখছি তো সিমেন্টের নোনা, এটা বুঝলেন তো? ওইটা আমাদের বাড়িতে পুরো ছেড়ে ছেড়ে চলে আসছে, বুঝলেন তো? আচ্ছা, সিমেন্টের নোনাটা ওটা কি করতে হবে বলুন? আচ্ছা, সিমেন্টে ধরেছে তাই তো?
প্লাস্টারে ধরেছে না কোথায় ধরেছে, ইটের উপর ধরেছে না প্লাস্টার? যখনই আমরা জল দিচ্ছি তখনই ওটা নোনা বেরিয়ে আসছে। আর সেটা কি আপনি প্লাস্টার করেছেন তার উপরে? হ্যাঁ প্লাস্টার করেছি, প্লাস্টার ছেড়ে ছেড়ে পড়ে চলে আসছে। আচ্ছা, নতুন বাড়ি একেবারে। কতদিন হয়েছে? ওই বছর 3 বাড়িতে হয়েছে। বাইরে হচ্ছে না ভেতর দিকে হচ্ছে? ভিতরে বাইরে দুই হচ্ছে। আচ্ছা, মানে 1 সিমেন্টের নম্বর মধ্যে। ইট। হ্যাঁ বলুন। বলুন। ঠিক আচ্ছা, আছে, শুনতে আচ্ছা পাচ্ছি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ বলুন স্যার। তো যেটা আমরা বলতে যাচ্ছিলাম যে এইভাবে নোনাটাকে আমরা ওখান থেকে সরিয়ে ফেলতে পারছি, কিন্তু এই নোনাটা সরিয়ে ফেললাম আর নোনা আসছে না, কিন্তু একটা জিনিস কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে সলিউবল সল্ট যেগুলো ছিল সমস্তগুলো কিন্তু বেরিয়ে গেল, কিন্তু জলের প্যাসেজটা কিন্তু হয়ে রইল। সেইটার জন্য আমাদেরকে এবার দেখতে হবে যে জলটা যাতে ভেতরে ঢুকতে না পারে সেইটা দেখতে হবে। আর একটা জিনিস আমি বলতে চাইছি যে নোনা যে একদম ক্ষতি করে না সেটা কিন্তু আবার মানে আমরা যে ট্রিটমেন্টটা করছি এক ধরনের হয়, অনেকে একটা কোটিং দিয়ে দিলেন, নোনা যে জায়গাটা ধরেছে সেটা নোনা ছাড়িয়ে কোটিংটা দিয়ে দিলেন। এবার জলের সোর্সটা কিন্তু অন্য জায়গায় ভেতর থেকে আসছে। এবারে কোটিংটা যেখানে দিয়ে দিলেন, জল এসে নোনা শুদ্ধ জলটা এসে কিন্তু জলটা ইভাপোরেট করে বেরিয়ে গেল, সল্টটা বাইরে বেরোতে পারলো না, সল্টটা কিন্তু ভেতরে এনট্র্যাপড অবস্থায় থেকে গেল। এবং সেই সল্টটা যদি ক্রিস্টালাইজ করে যায় তাহলে কিন্তু ভেতরের প্লাস্টার এবং ইটকে ফাটিয়ে দিতে পারে, আচ্ছা এবং তাহলেই ওখান থেকে যেটা খুলে পড়ে যাবে। এইমাত্র যিনি প্রশ্নটা করলেন আমার মনে হয় তার ক্ষেত্রে এই সমস্যাটাই হচ্ছে। উনি হয়তো কোনো কোটিং দিয়েছেন, এক্ষেত্রে রং হতে পারে বা অন্য কোনো অ্যাডিশনাল কোটিং হয়তো উনি পরে দিয়েছেন, যার ফলে হয়েছে কি সল্টটা কিন্তু বেরোতে পারছে না, সল্টটা ভেতরে থেকে যাচ্ছে। এবং যে ধরনের সল্ট ওটা হয়েছে ওটা হয়তো ক্রিস্টাল ফর্মে ভেতরে আছে, এবং সেই ক্রিস্টাল ফর্মে থাকার জন্য ওটা কিন্তু একটু এক্সপ্যান্ড করছে। এক্সপ্যান্ড করার উনি সঙ্গে বলছেন সঙ্গে 3 বছর হয়েছে মাত্র উনি বাড়ি করেছেন, নতুন বাড়ি। হতেই পারে এটা। আচ্ছা, খুব সম্ভবত উনি বাঁকুড়া থেকে ফোন করেছেন। উনি বাঁকুড়া থেকে ফোন আচ্ছা। করছেন। ওনার বক্তব্য হলো সিমেন্টের মধ্যে ধরেছে আর কি এরকম। না, আচ্ছা, সিমেন্টের মধ্যে সিমেন্টের থাকার মধ্যে সম্ভাবনা এরকম কম। ভাবে তো বলা খুব কঠিন, কারণ সিমেন্ট একটা জায়গা থেকে ম্যানুফ্যাকচার্ড হয়ে আসে। ভালো কোয়ালিটির সিমেন্ট হলে তাতে সিমেন্টের মধ্যে নুন ধরার কথা না। অ্যাকচুয়ালি আমরা সাধারণ মানুষরা তো এই বিষয়গুলো ঠিক বুঝতে পারবো না। সিমেন্টটা যেটা হচ্ছে সঙ্গে ইট। মিক্স করা হচ্ছে বালি এবং যে জলটা আছে তার মধ্যে যদি সলিউবল সল্ট থেকে থাকে আচ্ছা, তাহলে প্রবলেম হতে পারে। হ্যাঁ উনি হয়তো বুঝতে পারছেন না এবার আসল বিষয়টা অমিতাভ কি। বাবু যেটা বলছিলেন তার সঙ্গে আমি একটুখানি অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যখন কনস্ট্রাকশনটা হচ্ছে সেই সময় আমরা কিওরিং করি, জল দেই। হ্যাঁ। একটা ধরা যাক গাঁথনি করা হয়েছে, সেই গাঁথনিতে আমরা জল দিচ্ছি। এবার গাঁথনিটা যখন করা হয়েছে তখন কিছু বোঝা যায়নি, কিন্তু যখনই জল দিলাম তখন দেখা গেল যে সাদা প্যাচ দেখা যাচ্ছে বা ক্রেইশ প্যাচ দেখা যাচ্ছে এবং নোনা বেরিয়ে এসছে ওপরে। সেই সময় একটা আমাদের দেশি পদ্ধতি আছে, সেটা হচ্ছে তেঁতুল গোলা জল। আচ্ছা, আমরা যদি তেঁতুল গোলা জল দিই, যেহেতু ওর মধ্যে একটু অ্যাসিডিক নেচার থাকছে, ওটা কিন্তু নোনাকে ভালোভাবে প্রতিহত করে। মানে আপনাদের থেকে বিষয়গুলো একটু আমরা ক্লিয়ার ধারণাটা পাচ্ছি। এবার এইটা এইভাবে আমাদেরকে পরিচালনাটা ভালো মতো করতে পারবো, যিনি থাকবেন তার সে কিভাবে করছে। হ্যাঁ, সেই এবার বিষয়গুলো এখানে একটু আরেকটা বুঝতে বড় পারবো। বড় ব্যাপার হচ্ছে যে আমরা আগে যারাই বাড়ি করতাম তাদের কিন্তু আগে একটা বড় জায়গা জলের জন্য খুঁড়ে রাখা হতো আচ্ছা, এবং ইটগুলোকে আমাদের চুবিয়ে রাখা হতো আগে। এবার আচ্ছা, কোনো জলের ইট যদি জন্য আমরা একটা পুকুর মতো করে Okay, রাখা হতো আর কি, আচ্ছা, পন্ডিং করা আচ্ছা, হতো, okay, হ্যাঁ। করে তাতে আমরা জল 24 ঘন্টা 48 ঘন্টা চুবিয়ে রাখতাম আচ্ছা এবং তারপরে সেই ইটটা ব্যবহার করা হতো। আচ্ছা, কিন্তু যত দিন যাচ্ছে তত আমাদের টাইম কম এবং জায়গাও কম, ইট ওইভাবে রাখা যাচ্ছে না। আমরা কি করছি, ইটটাকে আসার পরে হয়তো একটা পাইপ কিছুটা ফেলে দিলাম, কিছুটা জল খেলো কিছুটা খেলো না। আচ্ছা, একটা সাবমার্জড অবস্থা একটা ইট 48 ঘন্টা বা 72 ঘন্টা থাকার যে ইয়েটা, আর আমি একটা জাস্ট পাইপ দিয়ে জল দিলাম। আগেকার দিনের বাড়িতে অনেক সময় ওই জন্য কিন্তু ইটগুলোর কোয়ালিটিও ভালো ছিল, প্লাস যেহেতু সাবমার্জড অবস্থায় ওর যা মানে সল্ট থাকার কথা সেটা বেরিয়ে গেল। মানে আপনি বলতে চাইছেন যে ইটগুলো জলে যতটা অবশ্যই ভিজবে, যদি ততই আমরা ভালো। ভিজিয়ে রাখতে পারি নিশ্চয়ই সেটা অনেক বেটার হবে, কিন্তু আচ্ছা। প্রবলেমটা হচ্ছে ইট যেই ভিজে যায় মিস্ত্রিদের কাজ করতে একটু অসুবিধা, কারণ ধারালো হয়ে যায়, হাত ফাত কেটে যায়, প্লাস ওটা একটা এক্সট্রা খরচা। তো আমি একবার ইটটাকে চোবাবো তারপরে আবার তুলবো, এখন ওই করছে অনেক সময় দেখা যায়
পুজোতে যেমন আমাদের শান্তির জল দেওয়া হয়, ওইভাবে একটু জল ছিটিয়ে মিস্ত্রিরা ইটটাকে কাজে লাগিয়ে দিল, যার জন্য সমস্যাগুলো যার আরো ফলে এই হচ্ছে। সমস্যাটা এই যে নতুন বাড়িতে 1 বছর 2 বছর একদম, 3 হ্যাঁ, বছরের উনি মধ্যে বলছেন যেটা ওনার দেখা 3 যাচ্ছে, বছর হয়েছে। এইটা কিন্তু মূল কারণ হচ্ছে যে আমরা প্রপারলি ইটটাকে কনস্ট্রাকশনের আগে আমরা কিওর করিনি। আচ্ছা, তবে এ থেকে মানে এখন তো অনেক নতুন ধরনের ইট বেরিয়ে গেছে, ফ্লাই অ্যাশ ব্রিক, কংক্রিট ব্রিক, আচ্ছা। এএসি ব্লকগুলো যেগুলো বেরিয়ে গেছে, সেগুলোই কম্পারেটিভলি এই প্রবলেমটা কম। কেননা সেগুলো একদম মাটি থেকে তো তৈরি, যে ইটটা মাটি পুড়িয়ে যে ইটটা তৈরি করা হচ্ছে তার মধ্যে নোনার যে সল্টগুলো আর কি, সেই সল্টগুলো থেকে যাবার সম্ভাবনা যদিও বা থাকছে, কিন্তু যে ইটটা আমরা ম্যানুফ্যাকচার করছি ফ্যাক্টরিতে একটা পার্টিকুলার কম্পোজিশনে কিছু দিয়ে, সেখানে অনেক বেশি ভালো কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে। এবং সেই বিল্ডিং ব্লকসগুলো দিয়ে বা কংক্রিট ব্লকসগুলো দিয়ে যখন আমরা, সেগুলো স্ট্রেংথ বেশি, সেগুলোর শেপের একটা ইউনিফর্মিটি আছে, সেগুলো অপেক্ষাকৃত হালকা, সুতরাং সেইগুলো দিয়ে যদি ইউজ করা যায়, নোনার প্রবলেমটা এই নতুন ব্রিকগুলোতে ততটা থাকবে না। কিন্তু পুরনো সেই মাটির ইট যেগুলোকে আমরা লাল ইট বলছি, তাতে কিন্তু এই প্রবলেমটা থেকে যাওয়ার সম্ভাবনা থাকছে, অনেক বেশি থাকে। আচ্ছা, আর বালিটাও যদি পরীক্ষা করে নেওয়া যায়, যে বালিটা আমরা ইউজ আচ্ছা, করছি যে তাতে আচ্ছা। সল্ট কন্টেন্ট কতটা আছে, যে জলটা আমরা ব্যবহার করছি সেটাও যদি একটু পরীক্ষা করে দেখা যায় তার পিএইচ ভ্যালু কত বা কি, মানে বেসিক্যালি কনস্ট্রাকশনের সময় একটুখানি বড় কনস্ট্রাকশন হলে হয়তো কিছু কিছু পরীক্ষা হয়, কিন্তু ছোটখাটো ক্ষেত্রে তো হয় না বা করাও সম্ভব না। সম্ভব না। সেই জন্য এই প্রবলেমগুলো আমাদের এখন দর্শক বন্ধুরাও জানাচ্ছেন, তাদের বিভিন্ন রকম প্রবলেম হয়েছে। আমি আমার পরের প্রশ্নের দিকে যাব, তবে তার আগে আপনাদেরকে আরো একবার বলি, আমাদের স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, আপনারা সেই নাম্বারে কল করতে পারেন। আর আমাদের এই অনুষ্ঠানটা পুনঃপ্রচার হয় রাত 10টা থেকে 11টা অবধি। আচ্ছা, আমি চলে যাব আপনার কাছে স্যার। কোনো বাড়ির স্যাঁতস্যাঁতে ভাব বা ড্যাম্পনেস, যেটা ব্যাপারটা অ্যাকচুয়াল কি, যদিও আমরা অনেকক্ষণ থেকে আলোচনা করছি, আরো একটু যদি এলাবোরেটলি আপনি বলেন আর কি। না, আমরা এতক্ষণ ধরে নোনা নিয়ে আলোচনা করছিলাম, হ্যাঁ, এবার হ্যাঁ। আমরা ড্যাম্পনেসের ব্যাপারটা Dampness, ঢুকছি। হ্যাঁ, হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে প্রেজেন্স অফ আনওয়ান্টেড ময়েশ্চার যদি বলা যায়, যেটা আমরা চাই না, এরকম ময়েশ্চার যদি থেকে যায়, হ্যাঁ, সেটাই হচ্ছে ড্যাম্পনেস। আমাদের স্ট্রাকচারের মধ্যে যদি আমাদের প্রয়োজন নেই অথচ দেখা যাচ্ছে যে ময়েশ্চার থাকছে, সেটাকেই আমরা ড্যাম্পনেস বলতে পারি। এবং এটা বিভিন্ন রকমভাবে পার্কুলেশন করতে পারে, সেটা আউটসাইড থেকেও হতে পারে, আবার ইনসাইড থেকেও হতে পারে। যেমন ধরা যাক বৃষ্টি হচ্ছে, আমাদের বৃষ্টির পরে দেখা গেল যে একটা ছোপ পড়ে গেছে, একটা জায়গায় ড্যাম্প হয়ে গেছে, তেমন এটা বাইরে থেকে আসলো। আচ্ছা, আর যদি দেখা যায় যে আমাদের বাথরুম থেকে কোনো লিকেজ আছে বা কিচেন থেকে কোনো লিকেজ আছে, আচ্ছা, সেক্ষেত্রে আমাদের বা ছাদে অনেক সময় হ্যাঁ, দেখি ছাদে যে অনেক সময় যেটা বৃষ্টির বলতে পরে যাচ্ছিলাম, আমরা ছাদের হ্যাঁ। ওপর দেখা যাচ্ছে, অনেকের বাড়িতেই হয়তো জল পড়ছে। হ্যাঁ, চুয়ে, সেটা হচ্ছে সেই- বাইরে থেকে আসলো। আচ্ছা। আর এটা ভেতর থেকে, মানে যদি আমাদের ইনবিল্ট হয়, বা অনেক সময় দেখা যায় যে ওই যেটা বলছিলাম যে এসি চালানোর জন্য হতে পারে, যে একটা কনডেন্সড অবস্থায় হয়ে গেল, ও একটা ড্যাম্প ময়েশ্চার তৈরি করলো দেয়ালের গায়ে, এই কারণে হতে পারে। এবার এটা হচ্ছে আমাদের অ্যাম্বিয়েন্ট যে ক্লাইমেট আছে এবং এই ফ্যাক্টর যেগুলো আছে, যেমন কনডেনসেশন, বৃষ্টি, পাইপ লাইনের লিকেজ, হুম, এই সব কারণে আমাদের কিন্তু ড্যাম্পের একটা প্রবলেম দেখা দেয়। আচ্ছা, এখন দেখা তো দিল, তাছাড়া আমাদের যেটা হয় যে আমাদের যে বিল্ডিং মেটেরিয়ালগুলো আছে তার কিন্তু অনেকগুলোই হচ্ছে ময়েশ্চারকে কিন্তু আকর্ষণ করে। যেমন ব্রিক কিন্তু অনেকটা জল নিতে পারে। এরকম প্রত্যেকটা জিনিসই যদি আমাদের একটু কোয়ালিটি সম্বন্ধে আমাদের খারাপ কোয়ালিটির মাল থাকে, তাহলে এর একটা প্রবলেম হতে পারে। তাছাড়া আমাদের যেটা আছে যে গ্র্যানুলার নেচারের যখন হয়, আমাদের ম্যাক্সিমাম যে কনস্ট্রাকশন মেটেরিয়ালসগুলো আছে, যেমন বালি থেকে শুরু করে সিমেন্টগুলোর নেচারগুলো একটু গ্র্যানুলার, কাজে ওর মধ্যে যদি ভয়েডস তৈরি হয় যেখান দিয়ে আমাদের জলটা পেনিট্রেট করতে পারে, সেইগুলো আছে। আমাদের অনেক সময় দেখা যায় যে জাংশনগুলো, যেমন একটা জানলা লাগানো হয়েছে, জানলার জাংশন দিয়ে হয়তো পেনিট্রেট করে আসছে, মানে প্রপারলি যখনই ঢালাই করা হয়েছে, সেটা একটা কংক্রিট একটা অন্য একরকম মেটেরিয়ালস, আর ব্রিক আরেক রকম মেটেরিয়ালস, এর এক্সপেনশন কন্ট্রাকশন এগুলো সব আলাদা। কাজে অনেক সময় কনস্ট্রাকশনের পরে দেখা যায় যে এগুলো যেহেতু আলাদা, ওখানে কিছু গ্যাপ তৈরি হয়ে গেছে, যেখান দিয়ে ওরা ময়েশ্চার হোক, বৃষ্টি হোক, জল হোক, এগুলো পেনিট্রেট করতে পারছে। আচ্ছা, পেনিট্রেট করলেই আমাদের যেটা সবচেয়ে বড় প্রবলেম, আমরা ড্যাম্প দেখতে পাবো। লুকানো যাবে না, ড্যাম্প হলে দেখা যাবে। আচ্ছা,
আর দেখা গেলেই আমাদের চিন্তা বাড়বে, এবার আমাদের বাড়ি বোধহয় ভেঙে ঠঙে পড়লো, অনেকেরই এটা ধারণা। ড্যাম যদিও প্রচুর ক্ষতি করতে পারে, এটা ঠিকই, কারণ আমাদের যেটা বলছিলাম যে যদি দেখা যায় বিশেষত রডের ক্ষেত্রে আমাদের যেখানে তো আরসিসি কনস্ট্রাকশন বেশিরভাগই, তো আরসিসিতে যদি দেখা যায় যে ড্যাম্প হয়েছে, তার মানে ওইখানে যে রডগুলো আছে তাতে কিন্তু করোশনের একটা সমূহ সম্ভাবনা আছে। আচ্ছা, এবং করোশন যদি হয় সেটা আবার ক্যান্সারের মতো, এবং সেটা হলে কিন্তু বাড়ির টোটাল স্ট্রাকচারটাই ডিফেক্টিভ হয়ে যেতে পারে। তাই করোশন ধরতে দেওয়াটা আমাদের কখনোই উচিত হবে না। তারপরে যেটা দেখতে পারি, যদি আমাদের ফল্টি ডিজাইন হয় কোনো একটা স্ট্রাকচারের। আচ্ছা, একটা কল আছে, কলটা নিয়ে নিই। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটা বলুন। আমি মানসলিন্দন বলছি কমিট থেকে। আপনার প্রশ্নটা বলুন। প্রশ্নটা ম্যাডাম, আমার কুয়োর জলটা খুব ব্যাপার হচ্ছে ফলের এবং বাথরুমের নিচের দিকেও বসে যাচ্ছে, একটা আস্তরণ করে যাচ্ছে পুরো। আপনি বাইরে একটু অন্য, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, আপনার কথাটা পুরোপুরি ক্লিয়ার নয়। আপনি একটু বাইরে বেরিয়ে আসুন, অথবা আপনার টিভির সাউন্ডটা কম করুন। টিভি নিউজ করা আছে। বলুন আস্তে আস্তে। হ্যাঁ বলুন, বলুন, শুনছি। বলছি আমার কুয়োর জলটা, কুয়োর জল, কুয়োর জল, কুয়োর জলটা যেটা আমি ইউজ করি আমার ট্যাঙ্কিতে যেটা উপরে, হ্যাঁ হ্যাঁ, তো সেই জলটা আমার বাথরুমের নিচের দিকে যেখানে যেখানে জল এবং ট্যাপগুলো একটা সিটার মতো আস্তরণ করে যায়। বুঝতে পারলাম, বললেন আপনার কুয়োর জলটা যেটা ওপরে উঠছে, যেটা আমি বা ফলে আমার উপরে উঠে যায়। কুয়োর জলটা ব্যবহার করার ফলে বাথরুমে কোনো আস্তরণ পড়ছে? এবং ফলের ট্যাপগুলো আচ্ছা, শ্যাওলা টাইপের কিছু পড়ছে কি? একদম চুনের মতো। চুনের মতো। চুনের মতো, আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি শুনতে থাকুন, হ্যাঁ আমরা আলোচনা করব, আপনি শুনতে থাকুন, বলুন স্যার। এছাড়া আমাদের যদি ফল্টি ডিজাইন হয়, কোনো কারণে যদি ব্যাড ওয়ার্কম্যানশিপ হয়, যেমন অনেক সময় দেখা যায় যে আমরা আগে তো মানে ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে আগে আমরা ঢালাই ফালাই করে নিলাম, ছাদ ঢালাই হয়ে গেল, তারপর দেওয়ালটা গাঁথনি হয়। সেই হ্যাঁ। গাঁথনিটা অনেক সময় গিয়ে বিমের তলায় যখন যেখানটায় জয়েন্ট হচ্ছে ওই জায়গাটা প্রপারলি যদি না করা হয়, তাহলে ওখানে একটা ক্র্যাক ডেভেলপ করে এবং সেখান দিয়ে জল ঢুকতে পারে। কাজে ওয়ার্কম্যানশিপের একটা ব্যাপার থাকেই। তাছাড়া আমার যদি একটা ডিফেক্টিভ স্ট্রাকচার থাকে, সেটাকে ব্যবহার যদি আমরা করতে যাই তাহলে হতে পারে। ডিফেক্টিভ মেটেরিয়ালস দিয়ে যদি আমরা কনস্ট্রাকশন করি, তার ক্ষেত্রে প্রবলেম হতেই পারে। তাছাড়া আমাদেরকে দেখতে হবে যাতে ওই অ্যাকচুয়ালি সমস্যাটা হয় কি স্যার, আমরা সাধারণ যারা মানুষ রয়েছে আমরা এত কিছু বুঝি না। আমরা চাই একটা সুন্দর বাড়ি, তো এই সুন্দর বাড়িটার পিছনে যে এত পরিশ্রম, এত কিছু জানার বিষয়, সেটা আমরা কেউ জানি না, মানে বুঝতেও পারি না ঠিক। তো আপনারা বলছেন বলে হয়তো অনেকটা সহজভাবে আমরা বুঝতে পারছি। তো না, এটা জানানোর উদ্দেশ্যেই কিন্তু এই প্রোগ্রামটা করা এক্স্যাক্টলি, হচ্ছে। মানে আমি দর্শক বন্ধুদেরও সেই কারণেই বলছি যে আমরা যদি কিছুটা বিষয়টা বুঝতে পারি, তাহলে পরে আমরা যখন তদারকি করব বাড়ি হওয়ার সময়, এই বিষয়গুলোর ওপর আমরা কিন্তু গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিতে পারবো। আচ্ছা, আমাদের আরো একটা ফোন কলস আছে, আপনি বলুন কে বলছেন, কি প্রশ্নটা কি আপনার? নমস্কার, ঘাটাল থেকে অমর সাথী বলছিলাম। হ্যাঁ বলুন, প্রশ্ন কি? বলছিলাম যে ড্যাম্পের প্রবলেমের সমাধান আমরা কিভাবে করতে পারি? ড্যাম্পের প্রবলেমের সমাধান আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন, আপনার প্রশ্নেরও উত্তর দেওয়া হবে। হ্যাঁ বলুন স্যার। এছাড়া যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ড্যামগুলো সাধারণত আমাদের দেয়াল দিয়ে ঢুকতে পারে, মাটি দিয়ে উঠতে পারে, বা ছাদ থেকে নামতে পারে। একদম। এবার আমাদের ড্যাম্প হলে কি কি হয়, যেটা আমরা বলছিলাম যে এফ্লুরেসেন্স বা ড্যাম্পের যে ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি এখন অবধি, সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারে একটা বিভাজন তৈরি করতে পারে এবং ব্রিক, স্টোন, টাইলস এগুলোর একটা ডিফেক্ট তৈরি হতে পারে। অনেকদিন যদি ড্যাম্প থাকে, সেই টাইলসটা কিন্তু একটা ক্র্যাক দেখা যাবে। হ্যাঁ। তারপরে হচ্ছে আরো একটা ফোন কলস আছে, হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, কি আপনার প্রশ্নটা কি? আমি অরূপ মুখার্জি সোনারপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি বলছি কি, যদি টালি বসানো হয়, যে জায়গায় ড্যাম্প হয়েছে, যদি টালি বসিয়ে দিই, তাহলে সেটা কি ভালো নাকি মন্দ, এটা জানতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আপনি শুনতে থাকুন। এছাড়া যেটা হতে পারে, আমাদের ওই জায়গাটা নরম একটু হয়ে যেতে পারে এবং
ভেঙে ভেঙে পড়ার মতো একটা হতে পারে, মানে প্লাস্টারটা যেটা অনেকেই বলছেন যে প্লাস্টার আমার খুলে পড়ে যাচ্ছে, সেই ব্যাপারটা হতে পারে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে রংটা আমাদের উঠে উঠে চলে আসে একটা জায়গা থেকে, পাতলা চাঙড়ের মতো হয়ে হয়ে একদম, হ্যাঁ। রংটা উঠে উঠে চলে আসতে পারে এবং ডিসকালার হয়ে যেতে পারে, প্যাচ হতে পারে। তাছাড়া আমাদের টিম্বারের যদি কিছু হয়, সেখানে যদি ড্যাম্প হয়, তাহলে টিম্বারটা কিন্তু নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা, কাঠের বাড়ির ক্ষেত্রেও হতে পারে বা কাঠের ফার্নিচারের ক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ। যদি ড্যাম্প হয় সেখানে খারাপ হয়ে যেতে পারে। তাছাড়া যেটা বলছিলাম যে আমাদের করোশন এটা ডেকে আনে ড্যাম্প হলে, সেটা মেটাল বডির ওপর করোশন একটা হতেই পারে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে ইলেকট্রিক্যাল ফিটিংস, হ্যাঁ। যেহেতু আমাদের এখন কনসিল ওয়্যারিং আছে, এই কনসিল ওয়্যারিং এর মাধ্যমে যদি দেখা যায় যে আমাদের কোনো জায়গা থেকে জল লিকেজ করে ওই ওয়্যারিং এ হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, সেটা এটা একটা কিন্তু ভীষণ মারাত্মক প্রবলেম হিসেবে মারাত্মক দেখা দিতে ভয়েরই পারে। ব্যাপার, এটা ভয়েরই ব্যাপার। এবার ড্যাম্প অবস্থায় কিন্তু আমাদের ইনসেক্টসরা, বিশেষত টার্মাইট, উইপোকা, এটা কিন্তু খুব বেশিভাবে বৃদ্ধি পেতে পারে। এর আচ্ছা। উৎপাতে কিন্তু আমাদের বাড়িতে থাকাটাই দায় হয়ে যেতে পারে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার এটা আর কি। এটা পেস্ট কন্ট্রোল করা হলেও আবার 2-3 বছর পরে আবার কিন্তু হচ্ছে। হ্যাঁ, তাছাড়া আমাদের যেটা আলহীন মানে ড্যাম্প হলে সেই জায়গাটা আমরা ছবিতেও দেখতে পাচ্ছি, যেটা যে আনহেলদি একটা অ্যাটমসফিয়ার তৈরি করে নিচ্ছে, হ্যাঁ। এবং সেটা কিন্তু মানুষের অসুখের কারণও হয়ে দাঁড়াতে পারে। আমরা যদি একটা খুব আচ্ছা। ড্যাম্প ঘরে থাকি, হ্যাঁ, স্বাভাবিকভাবেই হ্যাঁ, অনেক রকম অসুখ আমাদের হতে পারে, যেটা একটা সুন্দর পরিবেশ থাকলে হয়তো আমাদের হতো না। আচ্ছা। কাজে ড্যাম্পটাকে কিন্তু আমাদের যে করেই হোক রেস্ট্রিক্ট করতেই হবে, নির্মূল করতে হবে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি চলে যাব আপনার কাছে স্যার। স্যাঁতস্যাঁতে ভাব হওয়ার জন্য জলের বিভিন্ন উৎস কি? হ্যাঁ, একটু আগে চন্দ্রচূড় বাবু যেটা আলোচনা করলেন, উত্তরটা তার আচ্ছা, মধ্যেই আছে। আপনি একটু ইন্টারাপ্ট করবো, আরেকটা কল আছে। হ্যাঁ, বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটা কি? আমি তরুণ খাঁ বলছি, দেবশালা থেকে পূর্ব বর্ধমান। আমার একটি দক্ষিণেশ্বর মডেলের মন্দির আছে, এই মন্দিরটি ভগ্ন প্রায়, সেটি তুলসী তৈরি। আমি ওই মন্দিরটি রিপেয়ার করতে চাই, তার তুলসী রিপেয়ার কিভাবে করবো? প্রশ্নটা বুঝতে পারলাম না। প্রশ্নটা আরো একবার বলুন। মন্দিরটি তুলসী তৈরি, মন্দিরটি রিপেয়ার করতে চাই, তুলসী কিভাবে বানাবো? আচ্ছা, মন্দিরটাকে উনি আবার বানাতে চাইছেন। ঠিক আছে, হ্যাঁ, তুলসী মন্দিরটা রিপেয়ার করতে চাইছি। ঠিক আছে, চুল- বলছি। চুল দিয়ে তৈরি। আপনি শুনতে থাকুন, বলুন। হ্যাঁ, এবারে এই জলের সোর্সগুলো কি কি? প্রথম এবং প্রধান সোর্স হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। আমরা মাটি থেকে যে জলটা উঠছে, সেই জলটা দেয়ালের মাধ্যমে, মানে ভিত থেকে মেঝের মাধ্যমে অথবা দেয়ালের মাধ্যমে সেই জলটা উঠতে থাকছে। সেই কারণে অনেক জায়গাতেই দেখবেন অনেকের গ্রাউন্ড ফ্লোরেতে দেয়ালে কিছু ছোপ দেখা যাচ্ছে, বা মেঝের কিছু পোর্শন কিন্তু খুব ভিজে ভিজে ভাব থেকে যাচ্ছে। এটার কিছু না, ওই গ্রাউন্ড ওয়াটার টেবল থেকে বা মাটির যে জলটা আছে, সেই জলটা উঠতে থাকছে ক্যাপিলারি অ্যাকশনে, এবং উঠে যেখানে আমাদের ঘরের মধ্যে যেখান থেকে বেরোচ্ছে, সেইখানে আমরা ড্যামটাকে ফিল করতে পারছি। সুতরাং ওয়ান সোর্স হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। সেকেন্ড সোর্স যেটা হচ্ছে, সেটা হচ্ছে বৃষ্টির জল। আচ্ছা, ছাদে আসছে, হিসেব মতন ছাদের যে স্লোপের মাধ্যমে যদি খুব ভালো রকম স্লোপ দেওয়া থাকে, তাহলে সেই স্লোপে গিয়ে রেন ওয়াটার পাইপ দিয়ে নিচে বেরিয়ে যাওয়া উচিত, এবং সেটাই যাচ্ছে হয়তো। কিন্তু যদি না যায়, কোথাও কোনো যদি জলটা জমে থাকে, খুব ধীরে ধীরে জলটা কিন্তু কংক্রিট। আপনাকে আরো একবার থামতে হবে, আমাদের আরেকটা কল আছে। হ্যাঁ, বলুন, আপনি কে বলছেন? হ্যাঁ, আমি অরিজিৎ নাথ বলছি হাওড়া থেকে। আমি আপনাদের কাছে আমার একটা অভিযোগ আছে সত্য। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একজন লোক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লোক, আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমার একটাই অভিযোগ হচ্ছে যে আপনাদের চ্যানেলে ম্যাক্সিমাম যে প্রোগ্রামগুলো করা হয়, সেগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশন রিলেটেড। মেকানিক্যালেও তো অনেক রকম কনস্ট্রাকশন আছে, স্ট্যাকার ডিসক্লেমার, ইএলএল ক্লেম, গ্লাস ফার্নেস, তারপরে শিপ বিল্ডিং নির্মাণ বা আরো অন্যান্য যে ওয়াল নির্মাণ, এগুলো মেকানিক্যাল আছে। এগুলো নিয়ে তো আপনারা কোনো হাইলাইট করেন না বা কোনো
কিছু বলেন না। এগুলো ঠিক নিয়ে আছে, আমাদের ভালো কিছু লাগছে বললে আপনি আমরা ফোন খুব করেছেন। ভালো লাগে। আপনি আপনাদের মতন যারা আছেন তারা আপনারা এগিয়ে আসুন, আমাদের চ্যানেলে এসে যোগাযোগ করুন। আপনারা যদি অনুষ্ঠান করতে ইচ্ছুক হন, নিশ্চয়ই আমরা এই বিষয়টা নিয়ে ভাববো এবং পরবর্তীতে নিশ্চয়ই এরকম ধরনের অনুষ্ঠানও করব। আপনি শুনতে থাকুন। আর আপনার যদি এই বিষয় নিয়ে, আমরা আজকে যেটা নিয়ে অনুষ্ঠান করছি এটা নিয়ে যদি কোনো বক্তব্য থাকে আপনি করতে পারেন। এনিওয়েজ স্যার, হ্যাঁ বলুন। ছাদের যে জলটা, ওখানে যদি কোনো পন্ডিং হয়ে থাকে, জলটা যদি জমে থাকে, তাহলে আস্তে আস্তে কিন্তু ছাদের যে কংক্রিটের স্ল্যাব ভেদ করে ঢুকতে পারে। এবারে তার জন্য অনেক সময় আমরা রুফ ট্রিটমেন্ট করে থাকি, বা অনেক সময় অনেক রকম কিছু কেমিক্যাল পেইন্ট বা ইত্যাদি দিয়ে থাকি, যেগুলো যাতে জলটা যাতে ছাদের ভেতর দিয়ে ঢুকতে না পারে। আরো একটা ফোন কলস আছে, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার বাড়ি 10-12 বছর আগে হয়েছে। আচ্ছা, ছাদে কোনো ক্র্যাক নেই, কিন্তু আমি এখন ওয়াটার প্রুফিং করতে চাই। তাহলে বেস্ট ওয়াটার প্রুফিং কোনটা হবে? আচ্ছা, আপনি শুনতে থাকুন, হ্যাঁ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। আচ্ছা, থার্ড হচ্ছে যে এটা গেল এক্সটার্নাল যে সোর্সগুলো জলের। এছাড়াও কিছু ইন্টারনাল সোর্স আছে জলের, যেমন আমাদের রান্নাঘরের বা বাথরুমের অনেক সময় আমরা আজকাল যেটা করছি সেটা হচ্ছে যে ওই কনসিল জলের লাইন নিয়ে চলে যাচ্ছে। এটা একটা খুব মারাত্মক জিনিস, কারণ ওয়ার্কসম্যানশিপ যদি ভালো না হয়, বা ওয়ার্কসম্যানশিপ ভালো হলেও ভবিষ্যতে কোনো রকম পাইপলাইনের জয়েন্ট থেকে যদি জলটা লিক হয়, তাহলে সেই জলটা কিন্তু বাইরে যদি ওই পাইপলাইনটা থেকে থাকতে পারতো, তাহলে সেটা জলটা ইভাপোরেট করে চলে যেতে পারতো। আচ্ছা, কিন্তু ওখানে ওই জলটা কিন্তু দেয়ালের ভেতরেই জমতে থাকছে, এবং আস্তে আস্তে এই জলটা বাইরে আসার চেষ্টা করছে যখনই প্রেশার বাড়ছে, এবং সেই জলটা কিন্তু বাইরে যেখান থেকে বেরোচ্ছে দেয়ালের সেই জায়গাটাকে ড্যামেজ করছে। ওইটাকেই আমরা ড্যাম্প হিসাবে দেখছি তখন। আচ্ছা। এটা একটা থার্ড সোর্স। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যাদের ওই বেসমেন্ট ফ্লোর আছে, যাদেরকে সেখানে বিশেষ করে বলা হয়, সেখানে বেসমেন্ট ফ্লোরের দেওয়ালে বাইরে থেকে যে মাটির যে জল। আরো একটা ফোন আছে, হ্যাঁ বলুন। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটা বলুন। আমি আপনার টিভির সাউন্ডটা একটু কম করুন, আর না হলে আপনি, হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। বলছি যে লিফট করার পর আমরা তো দেখছিলাম লিফট করার পরে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কাইন্ডলি আপনি আরো একবার বলুন। কেটে গেছে। আচ্ছা, নেটওয়ার্কে কিছু প্রবলেম থাকতে পারে। এনিওয়েজ, আমাদের এবার অ্যানসার গুলো নিতে হবে। তো হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনের অ্যানসার গুলো আমরা নেওয়া শুরু করি। ওই যে বাইরে যে মাটি, যেটা বেসমেন্ট ফ্লোরের বাইরের যে মাটি, সেখান থেকে ওই কনস্ট্রাকশন গ্যাপের মানে কনস্ট্রাকশন জয়েন্ট বা কোনো ক্র্যাকস যদি থেকে থাকে, সেখান থেকেও তাহলে জলটা ঢুকতে পারে। এই হচ্ছে মূলত জলের সোর্স। ওকে, আমরা এখন প্রশ্নগুলো আচ্ছা এবার আমি চলে যাব। আমাদের অনেক ফোন কলস এসছে। আপনারা যারা কল করেছেন তাদেরকে আরো একবার বলে রাখি, আপনারা এই অনুষ্ঠানটা রিপিট টেলিকাস্ট দেখতে পাবেন রাত 10টা থেকে 11টায়। স্যার, প্রথম যেই প্রশ্নটা এসছে, নোনা অপসারণের উপায়গুলো আমরা এটা অলরেডি আলোচনা করে দিয়েছি। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে রং করার পর খসে পড়ছে, প্লাস্টার অফ প্যারিস আছে, রাইট, সেখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ড্যাম্প যেরকম দেয়ালের ভেতর দিয়ে উঠছে, এবং সেই ড্যাম্প যেখান থেকে বেরোচ্ছে সেই জায়গাটার প্লাস্টার অফ প্যারিস, রং, যাবতীয় যা কিছুকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। এটাই। এবং সেখানে ওনার আইদার ড্যাম্প প্রুফ কোর্স সেভাবে দেওয়া নেই, বা দেয়া থাকলেও সেটা এফেক্টিভলি কাজ করছে না, বা ফল্টি ভাবে ওটাকে ড্যাম্প প্রুফ কোর্স লেআউট করা হয়েছে, বা কিছু একটা হয়েছে। মানে ড্যাম্প আলটিমেটলি আসছে, ওয়াটার ময়েশ্চার ওখান থেকে আসছে, এবং যেখান যেখান দিয়ে বেরোচ্ছে সেই সব জায়গার প্লাস্টার, প্যারিস প্লাস্টার, রং সবকটাকে নষ্ট করে দিয়েই সে বার হচ্ছে। আচ্ছা, এবারে ড্যাম্পটাকে আটকাতে হবে। আচ্ছা, এরপরে আরেকজন দর্শক বন্ধু ফোন করেছিলেন, ওনার বক্তব্য হলো না, এখানে একটু বলা দরকার, আমাদের যা ট্রিটমেন্টই করতে হবে সেটা আমাদেরকে গিয়ে আমাদের যে স্ট্রাকচারটা আছে তার উপর করতে হবে। মানে ব্রিক ওয়ালের উপর যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে আমাদের আগে প্লাস্টারটাকে আবার চটিয়ে দিতে হবে, প্যারিস থাকলে সেটাকেও চটাতে হবে। আচ্ছা, আমাদের ব্রিক ওয়ালের ওপরে গিয়ে ট্রিটমেন্টগুলো যা করার করতে হবে, এবং সেই ট্রিটমেন্টটা করার পরে আবার নতুন করে প্লাস্টার করে তারপরে স্টেজটায় যেতে হবে। আচ্ছা,
আচ্ছা, উনি যেটা বললেন, আরেকজন দর্শক বন্ধু যেটা বললেন যে কুয়োর থেকে জলটা উঠছে ওপরে, এবার বাথরুমে গিয়ে যখন সেই জলটা পড়ছে সেটা চুনের মতো, সেই ক্ষেত্রে উনি কি করবেন, কেন হচ্ছে? ক্ষেত্রে আমার না, যেটা মনে হয়, এখন আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে সেটা হচ্ছে যে ওনার যে জলটা আছে আচ্ছা। সেই জলটাকে ওনাকে পরীক্ষা করাতে হবে। আচ্ছা, বিভিন্ন ল্যাবে গেলে পরীক্ষা করলে বোঝা যাবে যে ওই জলের মধ্যে স্পেশালি কিছু জিনিস আছে কিনা, কোনো আচ্ছা। কেমিক্যাল থাকতে পারে, কোনো মিনারেল salt থাকতে পারে, থাকতে পারে, কোনো সল্ট থাকতে পারে, সেটা ওনাকে ডিটেক্ট করতে হবে যে কি আছে। ওকে। কেন কুয়োর জল সরাসরি ওনার ট্যাঙ্কে উঠছে, ট্যাঙ্ক থেকে ট্যাঙ্ক বাথরুমে থেকে নামছে এবং বাথরুমে সেই জলটা বাথরুমে একটা ডিপোজিট ফেলছে। হ্যাঁ। তো অবভিয়াসলি দ্যার সামথিং প্রবলেম মানে আছে, যেটা সেটা হচ্ছে ওয়েল ওয়াটারের মধ্যেই আছে। সেই জলটাকে ল্যাবে পরীক্ষা করলেই বোঝা যাবে ওর কম্পোজিশন কি আছে, এবং ইট মে হ্যাপেন ওটা কিন্তু হার্মফুলও হতে পারে, আমরা জানি না এই মুহূর্তে। Right, হ্যাঁ, এটা একটা সত্যি মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়াবে। আচ্ছা, আমাদের পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, ড্যাম্পের সমাধান কিভাবে করা যাবে, এটা যদিও আমাদের এই বিষয়গুলো নিয়ে বোধহয় আলোচনা হয়ে গেছে, তাও আরো একবার যদি একটা ড্যাম্প প্রুফ কোর্স ডেফিনেটলি করে দেওয়া যেতে পারে আমাদের ফাউন্ডেশনে। যদি আমাদের ফাউন্ডেশনে ঠিকঠাক ড্যাম্প প্রুফ কোর্স করা থাকে, তাহলে ড্যাম্পের প্রবলেমটা অনেকখানি মানে গ্রাউন্ড ওয়াটার থেকে যেটা আসছে সেটা অনেকটা কম হবে। রুফ ট্রিটমেন্ট করা থাকলে অবভিয়াসলি রুফ থেকে জল লিক করবে কম। দেয়ালে বা অন্য কোনো জায়গায় ফাটল যদি কম থেকে থাকে, খুব ছোট্ট করে আমাদের শুনতে চাইছি, কারণ আমাদের অনেকগুলো প্রশ্ন এসে গেছে, তুমি কিন্তু পরপর- আমি প্রশ্নগুলো বলি যে ড্যাম্পের জায়গা, আরেকজন বলেছিলেন ড্যাম্পের জায়গায় যদি টালি বসানো যায়, বসালে সেটা কি ঠিক থাকবে, না, মানে ঠিক অনেক হবে? সময় দেখা যায় যে আমরা ড্যামটা যেদিকটায় হয়েছে সেদিকটায় হয়তো বাথরুমের দিকে যেমন আমরা টালি বসিয়েছি হয়তো, এবার ঘরের দিকে দেখা যাচ্ছে ড্যামটা দেখা যাচ্ছে, টালি বসানোই যায় কিন্তু ড্যামটা তাতে আটকে গেল এরকম ব্যাপারটা না, ড্যামটা আমরা দেখতে পেলাম না। এবার অনেক সময় দেখা যায় যে লেভেল অবধি টালি বসালাম তার ওপরে গিয়ে আমাদের আবার ড্যামটা দেখা যাচ্ছে। কাজেই এটা ড্যামটাকে আটকাতে হবে। টালি বসালে দেখতে সুন্দর হতে পারে বা টালি বসানো যেতেই পারে, কিন্তু ড্যামটাকে আটকানোর চেষ্টা আমাদের করতে হবে। ড্যামটাকে আটকে তারপরেই টালি বসানোটা ভালো। আচ্ছা, মন্দির রিপেয়ারের একটা প্রশ্ন করেছিলেন এবং আরেকটা প্রশ্ন ছিল যে মন্দির 10 রিপেয়ারের থেকে যে প্রশ্নটা, এটা খুব গুরুত্বপূর্ণ Waterproof একটা করতে, 10 প্রশ্ন। থেকে। সেটা হচ্ছে যে আমাদের সাধারণত নিয়ম, যে বাড়ি যে মেটেরিয়ালসে তৈরি হয়েছে সেই বাড়ি সেই মেটেরিয়ালস দিয়েই সারাতে হবে। আমি কিন্তু কম্পারেবল যদি মেটেরিয়ালস না পাই তাহলে কিন্তু প্রপারলি বন্ডিংগুলো হবে না, কারণ আমার চুন সুরকির যদি ব্যাপার থাকে তার সঙ্গে সিমেন্টের প্রপারলি বন্ডিং হয় না। আচ্ছা। আর এখন যে অ্যাডমিক্সচার বলা যায় বা বিভিন্ন যে কেমিক্যালগুলো বাজারে এসছে সেগুলো সবই সিমেন্টের সঙ্গে রিয়াকশন করে, এগুলো কিন্তু চুন সুরকির সঙ্গে করে না। আচ্ছা, কাজেই সেরকম ভাবে হলে আমাদেরকে স্পেশালি তৈরি করতে হবে বা খুঁজে দেখতে হবে যে কোথায় এখন চুনসুরকি পাওয়া যাচ্ছে এবং কি প্রপোর্শনে আছে, ওটাকে একটু পরীক্ষা করতে হবে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে, কি প্রপোর্শনে কি কোয়ালিটির মেটেরিয়ালস দিয়ে ওটা তৈরি হয়েছিল। আমাদের কম্প্যাটেবল মেটেরিয়ালস মানে ওটার সঙ্গে প্রপোর্শনেটলি কাজ করবে এরকম মেটেরিয়ালস দিয়েই কিন্তু সারাতে হবে। আচ্ছা, ওয়াটারপ্রুফের বিষয় নিয়েও আলোচনা করতে চাইছিলেন একজন দর্শক বন্ধু। আমাদের সময় একদম নেই, হাতে সময় 10-12 বছরের পুরনো বাড়ি 10-12 ওয়াটারপ্রুফিং। হ্যাঁ, ওয়াটারপ্রুফিং আমাদেরকে একদম এখন অল্প করে। এখন যত কেমিক্যাল বেরিয়েছে ওয়াটারপ্রুফিং, লিডিং ব্র্যান্ড যেগুলো আছে, আমরা তো এরকম ভাবে নাম বলতে পারি না, লিডিং ব্র্যান্ডের যে কোনো ওয়াটারপ্রুফিং দিয়ে ওনারা কাজ করতেই পারেন এবং প্রত্যেক কটা কিন্তু একটা লিটারেচার থাকে। সেটা যে ওয়াটারপ্রুফিং কোম্পানির উনি নেবেন মনে করবেন, ওনার ওখানে লোকালি অ্যাভেলেবল যে ভালো কোম্পানি যেগুলো আছে সেই কোম্পানির লিটারেচার উনি পাবেন, নেটেও পাবেন প্লাস দোকানেও পাবেন। সেই লিটারেচারটা পড়ে তাতে যেভাবে ব্যবহার করতে বলা হয়েছে প্রপারলি সেইভাবে সেই প্রপোর্শনে ইউজ করলে তবে কিন্তু ফলটা পাবেন। এবং উনি অনেক ছাতে সময় ইউজ করতে চাইছেন, ছাতে যেন প্রপারলি মানে কাজটা করে ফেলার পরে কিন্তু প্রপারলি স্লোপটা মেনটেন্ড হয়, যাতে জল যেন কোথাও দাঁড়িয়ে না থাকে, জলটা কোথাও জমে না থাকে। এখানে আরেকটা বড় ব্যাপার হচ্ছে এই ব্যাপারে এক্সপার্ট যারা আছেন তাদের অ্যাপ্লিকেটর বলা হয়, বিভিন্ন কোম্পানি তাদের অ্যাপ্লিকেটর রেখেছেন, তাদেরকে দিয়ে করালে অনেক ভালো হতে পারে। কারণ সাধারণ মিস্ত্রি যিনি ব্যবহার করতে জানেন না এগুলো, তাকে দিয়ে ব্যবহার করলে কিন্তু প্রপারলি ব্যবহারটা ঠিক নাও হতে পারে। আচ্ছা, কাজে এই ব্যাপারে বিষয়গুলোতে অর্থাৎ দক্ষ যারা রয়েছেন তাদের পরামর্শ বিশেষজ্ঞ নিয়ে যারা আছেন হ্যাঁ, তারা একদম। যেমন পরামর্শ দেবেন, আবার যারা কাজটা করবে ওয়ার্কম্যানশিপ তো মিস্ত্রিরা একদম, করবে, একদম। তাদেরও একটুখানি এই ব্যাপারে দক্ষ হওয়া দরকার। কারণ ওই কেমিক্যাল গুলো কোন ভাবে মেশাতে হবে, কোনটার সঙ্গে কোন প্রপোর্শনে মিশবে, কোনটা পরে কোনটা আগে, এই যে ব্যাপারগুলো থাকে এগুলো যদি কেউ না জানে তাহলে ভুলভাল অ্যাপ্লিকেশন হলো, আমার খরচ হলো অথচ দেখলাম কাজটা দিল না।
আচ্ছা, আমাদের আপনাদের থেকে অনেক কথা হয়তো জানার ছিল, অনেক কথা বলার ছিল, অনেক কিছু জানাবার ছিল, অনেক কিছু আলোচনা ছিল। তো আজকে আমাদের অনুষ্ঠান তো শেষ করতেই হচ্ছে, আমাদের সময় যেহেতু একদম অল্প। আপনারা দুইজন যারা আমাদের সঙ্গে আজকে ছিলেন, আপনাদের অনেক মূল্যবান সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং এত কিছু সুন্দরভাবে আমাদেরকে বোঝালেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তার সঙ্গে সঙ্গে যে সকল দর্শক বন্ধুরা আমাদেরকে ফোন করেছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের অন্য কোনো এপিসোডে আমরা নিশ্চয়ই আপনাদের আরও যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো হাই কনস্ট্রাকশন অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা অবশ্যই হাই নিউজের পর্দায় হাই নিউজ চ্যানেলটা ফলো করতে থাকুন, হাই নিউজ দেখুন, হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ। আমাদের অনুষ্ঠান এখানেই।